হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি তড়িৎ ক্ষেত্র নিয়ে। কুলম্বের সূত্র করেছি, এবার তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্র মানে একটা এরিয়া, চারিদিকের একটা অঞ্চল। যে অঞ্চলে ধরে নাও কোনো একটা আধান আছে, সেই অঞ্চলে সেই আধানে এই একটা আধান, কি পরিমাণ একটা আধান আছে, সেই আধানটির চারিদিকে যতটা অঞ্চল জুড়ে অন্য কোনো একটি আধান রাখলে যে কোনো মানে যে কোনো ধর্মী অর্থাৎ ধনাত্মক তড়িৎধর্মী অথবা ঋণাত্মক তড়িৎধর্মী যে কোনো মানের কোনো একটি আধান রাখলে এই আধান দ্বারা সেটি প্রভাবিত হয়, তাকেই বলা হয়, তার সেই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। লিটারালি এই যে অঞ্চলটা আছে, এই ইলেকট্রিক ফিল্ড, এই ফিল্ড অসীম পর্যন্ত বিস্তৃত, আপ টু ইনফিনিটি। ওকে, এবার তা বুঝতেই পারছো, এই যে কোনো জায়গায় যদি আমি একটা আধান রাখি, তাহলে এই আধান দ্বারা যে প্রভাব, অর্থাৎ এই আধান দ্বারা যে তার উপর একটা বল প্রযুক্ত হচ্ছে, সেটাকে যে রাশি দ্বারা চিহ্নিত করা হয় তাকে বলা হয় ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এমন একটা কোনো একটা স্থানের জন্য একটা ইউনিক একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা যে একটা একক আধানের উপর, ধনাত্মক আধানের উপরে কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটার মান পাওয়া যাচ্ছে। তার ফলে সেখানে পরবর্তীতে তুমি তোমরা যে কোনো আধান যদি সেখানে বসিয়ে দাও, তাহলে তার উপর কি বল প্রযুক্ত হচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা যে বলছি যে ক্ষেত্র, এবং সেই ক্ষেত্রে প্রাবল্য বলতে বোঝায়, যদি আমরা ভেবে নেই যে এই পজিশনে প্রাবল্য বের করতে হবে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে এখানে একটি আমি একক ধনাত্মক আধান রাখবো +1 কুলম্ব। ঠিক আছে, একটি একক ধনাত্মক আধান রাখলে এর উপর যে বল প্রযুক্ত হবে, এবার একক ধনাত্মক আধান, এটা পজিটিভ, কি হবে এদিক বরাবর, এটা হবে সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু যদি আমরা বলি r, তবে বুঝতেই পারছো এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E হবে 1/4 পাই k এপসাইলন নট q আধান ইনটু একক ধনাত্মক আধানের উপর কি হবে q ইনটু 1, মানে q বাই দূরত্বের স্কয়ার। কুলম্বের সূত্র থেকে কিন্তু বের করে নিয়ে এলাম। এই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তার ভেক্টর অভিমুখ, অর্থাৎ তার অভিমুখ কোন দিকে হবে, যেদিকে এই দূরত্বের অভিমুখ, সেই অভিমুখে, অর্থাৎ আমরা বলতে পারি ইউনিট r ভেক্টর। ক্লিয়ার? অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য দাঁড়াচ্ছে কি, কোনো একটা বিন্দুতে অন্য যে আধানের জন্য আমরা ক্ষেত্র প্রাবল্য বের করছি, সেই আধানের জন্য ওই বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে যে বল প্রযুক্ত হয়। স্বাভাবিকভাবে এটা যদি একটা -q আধানের জন্য হতো, এটা -q আধানের জন্য হতো, এই p বিন্দুতে যদি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হতো, তখন কিন্তু প্রাবল্যের অভিমুখ হতো এই অভিমুখ। ক্লিয়ার? কারণ তখন সেটি আকর্ষিত হচ্ছে। এখানে যদি ধনাত্মক আধান রাখতাম, তাহলে কি হতো, একক ধনাত্মক আধান রাখলে কি হবে, এই নেগেটিভ আধান দ্বারা এটি আকর্ষিত হবে, তার অভিমুখ এই দিকে। এই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। এই হচ্ছে কোনো একটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করার প্রসেস। তো স্বাভাবিকভাবে এখন যদি এখানে আমি একটা টেস্ট চার্জ Q0 রেখে দিই, এখানে আমি একটা Q0 একটা আধান পাঠালাম, Q0 আধানটা এখানে রাখলাম, তাহলে তার উপর কতখানি বল প্রযুক্ত হবে, তার উপর বল প্রযুক্ত হবে F = 1/4 পাই k এপসাইলন নট Q0 বাই r স্কয়ার r ক্যাপ। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এই দুটো নিয়ে যদি আমি হিসাব করি, এবার কি দাঁড়াচ্ছে, আমরা লিখতে পারছি প্রযুক্ত বল F
ইজ ইকুয়াল টু আধান যে টেস্ট চার্জ যেটা নিয়েছি Q0 ওর উপর প্রযুক্ত বল ক্ষেত্র প্রাবল্য। তাহলে কোনো একটা স্থানে ক্ষেত্র প্রাবল্যের মান জানা থাকলে সেই স্থানে কোনো আধান রাখলে তার উপর কত বল প্রযুক্ত হবে আমরা সহজেই বের করে নিয়ে আসতে পারবো। তো ইজ ইকুয়াল টু F0/Q। তো আমরা যদি একক বের করতে চাই ইউনিট কি হবে এসআই পদ্ধতিতে নিউটন পার কুলম্ব। ইজি, খুব ইজি। এবার আমরা এটাই যদি একটা আধানের পরিবর্তে অনেকগুলি আধান থাকে তাহলে কি হবে? একই রকম ঘটনা, ঠিক যেরকম ভাবে কুলম্বের সূত্রে করেছিলাম এখানেও একই রকম প্রসেসেই করব। ধরুন অনেকগুলো আধান আমি নিয়ে নিচ্ছি, একটা Q1, একটা Q2, এরকম ভাবে Qn সংখ্যক আধান আছে। এই দূরত্বে এরকম একটা দূরত্ব আছে, এই দূরত্বে আমাকে কি করতে হবে? P বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকটার পজিশন আমাকে এই দূরত্বটা বের করতে হবে। Q1 থেকে দূরত্ব আমি ধরে নিলাম R1, Q2 থেকে দূরত্ব আমি ধরে নিলাম R2, এরকম ভাবে Qn থেকে দূরত্ব আমি ধরে নিলাম Rn। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে Q1 এর জন্য প্রযুক্ত বল কোন দিকে হবে? Q1 এর জন্য E2, এর জন্য En। একটা জিনিস মাথায় রেখো, স্বাভাবিকভাবে যদি এখানে Q2 টা মাইনাস Q2 হতো তাহলে কিন্তু E2 এর অভিমুখটা এই Q2 এর অভিমুখে হতো। তাহলে এর উপর যে এই P বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য EP কত হবে? সিম্পলি E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর প্লাস যতগুলো আছে তাদের ভেক্টর যোগফলের সমান। তাহলে সেটাকে যদি আমি ইউজ করি এবার 1/4πk epsilon naught, দেখে না তাহলে কত হবে? Q1/R1 cap প্লাস Q2/R2 cap প্লাস Qn/Rn cap। এবার এটাকেই যদি তুমি এটাকেই যদি তুমি ভেক্টর ফর্মে লিখতে তখন কি হতো? এখানে আর ভেক্টর লিখতে আর নিচে আর কিউব লিখতে, খুব সহজভাবে ফর্মটা চলে আসতো। ঠিক যেমন ভাবে কুলম্বের সূত্র করেছিলাম এখানেও কিন্তু একই প্রসেসে আমরা করব। তা অনেক রকমের প্রসেসে আমরা করতে পারি। এবার আমরা যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করি কিছু এই কালেকশন অফ চার্জেসের জন্য, সেই ক্ষেত্রে কিভাবে করব না করব তা আমি কয়েকটা তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুটো টাইপের অঙ্ক আমি বলিয়ে দিচ্ছি। একটা টাইপের দেখো, এই একটা টাইপ করলাম, এই টাইপটা একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার তিনটে মাথায় তিনটে আধান দেওয়া আছে। এটাতে 1 মাইক্রোকুলম্ব দেওয়া আছে, এটাতে 4 মাইক্রোকুলম্ব দেওয়া আছে, এটাতে -2 মাইক্রোকুলম্ব দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে -2 মাইক্রোকুলম্বের উপর এই -2 মাইক্রোকুলম্ব এই যে পজিশনের উপর কত বল? এটা তো আরেকটা পজিশন আছে। আমরা ভাবতে পারি যে এর যে সেন্টার এই পজিশনটাতে, ঠিক আছে, অর্থাৎ এর ভর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কোন অভিমুখে, ঠিক আছে, এবং সেটা কত? অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসেসে আমরা সেটা করে নিতে পারি। তাহলে সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ধরো এই বিন্দুতে আমাকে বের করতে হচ্ছে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। তাহলে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে প্রত্যেকটার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে। যেমন ধরো এর জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আধানের বিপরীত দিকে, E for 1 মাইক্রোকুলম্ব। এই +4 এর জন্য কি হবে? এই দিকে, E for 4 মাইক্রোকুলম্ব। এবার -2 এর জন্য কোন দিকে হবে? দেখো -2 এর জন্য কিন্তু হবে এই অভিমুখে, E for -2 মাইক্রোকুলম্ব।
এই প্রত্যেকটা আমি যখন ভেক্টর প্রোডাক্ট নেব তখনই কি হয়ে যাবে, আলটিমেটলি কোন অভিমুখে আছে সেই অভিমুখটা কিন্তু বেরিয়ে আসবে। এবার আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এটা করার অনেকগুলো প্রসেস আছে। যে ওই কুলম্বের সূত্রে যখন আমরা করেছিলাম, একটা প্রসেস হলো সরাসরি এখানে E1 E4 এর ভেক্টর যোগফল বের করো, বের করে যে লব্ধিটা আছে সেই লব্ধির সাথে এই লব্ধিকে যোগ করে দাও, ভেক্টর যোগ করে দাও, তাতে যা আসবে সেটা। আর একটা প্রসেস আছে বলেছিলাম ভেক্টর রেজোলিউশন প্রসেস। তাহলে আমরা এখানে যে কোনো প্রসেসই ব্যবহার করতে পারি, ঠিক আছে। তা আমরা এখানে শুরুতে কম্পোনেন্ট রেজোলিউশন করে আমরা অঙ্কটা করবো, তাহলে দেখতে অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরো আমরা এটাকে কাজ করছি এই অক্ষ বরাবর, এই যে ভূমি আছে ভূমি বরাবর একটা নিচ্ছি, আর একটাকে ওয়াই অ্যাক্সিস নিচ্ছি হচ্ছে এই বরাবর, এটাকে এক্স অ্যাক্সিস নিচ্ছি, এটাকে ওয়াই অ্যাক্সিস নিচ্ছি। এবার সবগুলো কম্পোনেন্টকে ভাগ করে নাও। দেখো এটা তো 60 ডিগ্রি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে, তো এটা কত হবে 30 ডিগ্রি, এটা কত হবে 30 ডিগ্রি। তাহলে যে E4 এর দুটো উপাংশ হচ্ছে, একটা হচ্ছে এদিকে E4 cos 30 আর এদিক বরাবর হচ্ছে দেখো E4 sin 30 হলো। আচ্ছা, আবার একই রকম ভাবে এই যে E2 আছে, E2 এর দেখো দুটো উপাংশ চলে যাচ্ছে, একটা এদিকের উপাংশ, দেখো এটা যদি 30 ডিগ্রি হয় আলটিমেটলি এদিক থেকে হিসাব করে দেখো পুরোটা, এটা কত হচ্ছে, এটা 30 ডিগ্রি, এটা সমান্তরাল, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো একই রকম ভাবে এটা হচ্ছে এদিক থেকে E2 cos 30, এদিক বরাবর একটা উপাংশ এসে যাচ্ছে, সেটা হচ্ছে E2 sin 30। এখন দেখার বিষয় এর কোনটার ভ্যালু কত। দেখো প্রথমত আমি একবারে পুরোপুরি লিখে দিচ্ছি, E এর x উপাংশগুলো তাহলে কি যাচ্ছে, একটা হচ্ছে E2 cos 30 প্লাস E4 cos 30, y উপাংশগুলো বলা হচ্ছে E4 sin 30 মাইনাস E2 sin 30 মাইনাস E1। এখন প্রত্যেকটা ভ্যালু বের করা আছে। ধরে নাও এটাকে বলে দেওয়া আছে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে সেই ক্ষেত্রে এর এটা 2 সেন্টিমিটার, এতটুকু কত 1 সেন্টিমিটার, তো উচ্চতাটা কত হবে 4 স্কয়ার মাইনাস 1 স্কয়ার কত হচ্ছে 3, তার উল্টো হবে মানে √3 হলো। আর এতটুকু দৈর্ঘ্য কত, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এর 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2/3 অফ √3, তার মানে দাঁড়াচ্ছে কত 2/3 অফ √3, তার মানে এতটুকু 2/3 অফ √3 মানে 2/√3 সেন্টিমিটার। কোন দূরত্বটুকু এখান থেকে এই পয়েন্ট, কি পয়েন্টে, তাহলে সবকটাই কি হবে 2/√3 দূরত্বটুকুই হবে। 2/√3 ইকুয়াল আমি ধরে নিলাম a। এবার এক এক করে বসাতে হবে সম্পূর্ণটা। দেখো ফার্স্ট অফ অল E1 টা বের করো, 1/4 পাই এপসাইলন নট, আধান কত E1 1 মাইক্রোকুলম্ব, 1 × 10⁻⁻6 বাই তার দূরত্ব স্কয়ার, দ্যাট ইজ 2/√3 তার স্কয়ার, আমি লিখলাম আপাতত a স্কয়ার, কারণ এই দূরত্ব তিনটা এখানে কি হচ্ছে সেম হচ্ছে। ওকে, E2 কত হবে, E2 E of 2 না, অ্যাকচুয়ালি E of এটা -2 হওয়ার কথা, E of -2 লেখো, E of -2 লেখো, 1/4 পাই এপসাইলন নট আধান 2 × 10⁻⁻6 বাই স্কয়ার হলো। আচ্ছা এটা হচ্ছে E4, এখানে আমরা পাবো 1/4 পাই এপসাইলন নট 4 × 10⁻⁻6 বাই স্কয়ার। তো সবগুলো ভ্যালু কিন্তু আমরা এক করে করে দিয়েছি। এবার তোমরা এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে নিতে পারো পুরোপুরি। যেমন এটা E2 cos 30 আর E4 cos 30,
তাহলে আলটিমেটলি কি লিখছি e2 e4 cos 30 cos 30 কমন চলে গেল cos 30 মানে কত cos 30 কমন চলে গেল আর কি কমন যাবে e2 আর e4 এর মধ্যে দেখে নাও e2 আর e4 এর মধ্যে 1/4 কমন যাবে 10 to the power minus 6 কমন যাবে 1/4 epsilon naught 10 to the power minus 6 a square এটা কমন যাবে cos 30 কমন যাবে cos 30 ভ্যালু √3/2 না √3/2 ইনটু এবার বাকিটুকু কত হচ্ছে উপরে আসছে হলো 1 প্লাস 4 ঠিক আছে এই ভ্যালুটা আসছে আর এখানে কত আসবে একই রকম e4 e2 e1 e4 e2 e1 এই তিনটার মধ্যে থেকে e4 e2 e1 1/4 pi epsilon naught 10 to the power minus 6 আর a স্কয়ার কমন হচ্ছে 1/4 pi epsilon naught 10 to the power minus 6 a স্কয়ার ইনটু আর কিছু কমন যাচ্ছে আর কিছু কমন যাচ্ছে না ফার্স্ট e4 sin 30 e4 এর জন্য হচ্ছে তাহলে 4 আছে আর sin 30 আছে sin 30 মানে হাফ 4 into half মাইনাস e2 sin 30 e2 মানে হচ্ছে 2 into half minus e1 that is 1 খেয়াল করো কত হচ্ছে এটা 2 এটা -1 এটা -1 আলটিমেটলি থাকলো কত 0 -1 -1 -2 +2 0 তাহলে এ ex y axis বরাবর কিন্তু কোনো ইসেই নেই প্রাবল্যের মানই নেই তাহলে শুধুমাত্র রয়ে আছে এটা তাহলে এখান থেকে করে দাও 1/4 pi epsilon naught হচ্ছে 9 into 10 to the power 9 into 10 to the power 6 into √3/2 into 5 আর a স্কয়ারের ভ্যালু কত আসছে a is equal to 2/√3 তো a স্কয়ারের ভ্যালু হচ্ছে নিচে 4 নিচে 4 উপরে চলে গেল 3 ঠিক আছে ভ্যালু বসিয়ে দাও আর কি আছে 3√3 এর থেকে কাটাকাটি কিছু করলাম না 5 নং 45 আচ্ছা 15 5 নং 45 9 কে 9 আর 4 13 145 √3 into 10 to the power 96 15 সরি এটা -6 আছে না মানে হচ্ছে এটা 3 আরেকটা জিনিস এখানে কুলম রেখেছি তো এখানে সেন্টিমিটারে করতে গেলে a স্কয়ারকে যদি সেন্টিমিটারে করতে চাই তাহলে 10 to the power -2 10 to the power -4 তার নিচে আসলো আরেকটা 10 to the power -4 অ্যাকচুয়ালি তাই না সেন্টিমিটারকে মিটারে যদি 10 to the power -4 আনতে হবে টেন টু দি পাওয়ার -4 করলে সেখানে হয়ে যাচ্ছে 6 থেকে 4 -2 9 থেকে 7 10 টু দি পাওয়ার 7 আর নিচে থাকছে 8 এটাই হবে এবার আনসারে তোমাদের ইস্যুদের ক্ষেত্রে একটু ভুল হলেও হতে পারে ক্যালকুলেশনে কোথাও না কোথাও ভুল হলেও হতে পারে কিন্তু ফ্যাক্টরটা হলো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ই ভেক্টরটা আছে অর্থাৎ আলটিমেটলি ওর যে রেজাল্টেন্ট ওর উপর কোন দিকে বল প্রযুক্ত হবে ওর দিকে বল প্রযুক্ত হবে এই দিকে অর্থাৎ এই পজিশনে যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পাবো কোথায় 1 মাইক্রোকুলম্বের দিকে ঠিক আছে অর্থাৎ সরি ভুল বললাম ই এক্সিস এর দিকে ই এক্স শুধুমাত্র এই দিকে অর্থাৎ এই -2 মাইক্রোকুলম যেদিকে আছে সেই দিকে সমান্তরালে সোজাসুজি এই অভিমুখে পাচ্ছি ঠিক আছে এই পজিশন থেকে -2 মাইক্রোকুলম থেকে এইদিকে না একদম সোজাসুজি ওই পজিশনটাতে বড় কথা x অ্যাক্সিস যদি আমরা ধরে নিই তাহলে সেই হিসাবে আমরা বলে দেব ওকে এবং তার মান কত তার মান হচ্ছে 1 নিউটন পার কুলম
সেটা কিন্তু আমরা এখান থেকেই বের করে চলে আসছি। যদি ইউআই এর আলাদা করে ভ্যালু আসতো তাহলে সেই ক্ষেত্রে ই এর ভ্যালু কত আসতো, √EX² প্লাস UY²। এইভাবে আমরা বাকিটুকু করে নিতাম। এবার আমরা আরেকটা অঙ্ক করি। এবার একটা জটিল অঙ্ক করি। এখানে ফিগারটা 3 ডাইমেনশনাল আছে। বলে দেওয়া আছে যে একটি ঘনকের প্রত্যেকটা ঘনকের মোট কটা কোণ আছে, 8টা কোণ আছে। 8টা কর্নারের মধ্যে 7টা কর্নারে সেম অ্যামাউন্ট অফ চার্জ 1 মাইক্রোকুলম রাখা আছে। বলেছে যে আরেকটা চার্জ যে কোনো একটি কর্নার, সেই কর্নারের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু কত। অর্থাৎ আমরা এখানে একটা জেনারেল একটা কনসিডার করেছি, একটা কিউব কনসিডার করেছি। এই কিউবের প্রত্যেকটা কর্নারে একটা করে চার্জ দিয়েছি 1 মাইক্রোকুলম। এবার এখানে আমাকে ক্ষেত্র প্রাবল্যের মান বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তা এখানে যদি প্রত্যেকটা আমি ওই রকম ভাবে ওই কম্পোনেন্টের ভ্যালু করতে 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 এগোই, সেটা আমাকে অনেকটাই টাফ হবে, বিকজ সেখানে আমরা তিনটে কম্পোনেন্টেই আমাকে করে নিতে হবে, এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে, তিনটে কম্পোনেন্ট করে নিতে হবে, যেটা আমাদের পক্ষে টাফ। ইন দ্যাট সেন্স এই পজিশনের ক্ষেত্রে আমরা যেটা করব, সবচেয়ে সহজ যেটা প্রসেস সেটা হচ্ছে ভেক্টর প্রসেস। আমরা এর আগের যে ভিডিওটা ছিল কুলম্বের সূত্র, সেই পজিশনে কিন্তু আমরা দেখিয়েছিলাম। এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ভেক্টর যে প্রসেসটা আছে তার জন্য আমরা কোঅর্ডিনেট নেব। তা কোঅর্ডিনেট নেওয়ার জন্য আমি কি করলাম, এটাকে একটা অ্যাক্সিস ধরে নিলাম, এটাকে একটা অ্যাক্সিস ধরে নিলাম, এটাকে একটা অ্যাক্সিস ধরে নিলাম। এই পয়েন্টটাকে আমি 0 ধরে নিলাম। ক্লিয়ার? এই পয়েন্টটাকে আমি 0 ধরে নেব। এবার প্রত্যেকটা সেই হিসাবে কি করতে হবে, কোঅর্ডিনেট করতে হবে। তুমি এবার কি করবে, এটাকে x অ্যাক্সিস ধরো, এটাকে y অ্যাক্সিস ধরো, এটাকে z অ্যাক্সিস ধরো। ঠিক আছে? তাহলে সেই হিসাবে এদের কোঅর্ডিনেট গুলো কি হতে হবে, এটার কোঅর্ডিনেট হবে 0 0 0। আমি একটা দুটো বের করে দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরাই আপনি বসাতে পারবে। তারপরে এই দিকটা হিসাব করো, এই দিকটা কত হচ্ছে a 0 0। এই দিকটা হিসাব করা কত হচ্ছে তাহলে a a 0। এটার হিসাব কত হচ্ছে 0, তারপর a 0 হলো। এদিকে চলে যাও, এটা কত হচ্ছে a a a। এদিকে হিসাব করো, 0 আছে 0 আছে a 0 0 a। এটা হিসাব করো a 0 0, এদিকে উঠেছে a, মানে হচ্ছে z অ্যাক্সিসে, তাহলে a 0 a হলো। আবার একই রকম ভাবে এদিকে চলে যাও, এর সাথে এটাতে কি ছিল 0 a 0, তারপর z অ্যাক্সিসে গেছে, মানে 0 a a। ঠিক আছে? তাহলে এইভাবে দেখো আমরা প্রত্যেকটা কোঅর্ডিনেট কিন্তু বের করে ফেলছি। এবার কোঅর্ডিনেট বের করে নিয়ে এই কোঅর্ডিনেটের জন্য কি ভ্যালু আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে তোমাকে হিসাব কি করতে হবে, প্রত্যেকটার ভ্যালুর জন্য যদি করো, ধরো না এইটার ভ্যালুর জন্য করবে এই পজিশনটা, আমরা একটা নাম দিয়ে দেই, নাম দিলে তোমাদের করতে সুবিধা হবে। এটাকে নিলাম a, এটা নিলাম b, এটা নিলাম c, এটা নিলাম d হলো। এটাকে নিলাম e, এটা নিলাম f, এটা নিলাম g। ঠিক আছে? এটা নিলাম h। তাহলে আমাকে h পয়েন্টের উপর কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা বের করতে হবে। তাহলে এক এক করে আমাকে করতে হবে। প্রথমে e এর জন্য কোন দিকে হবে, এদিকেই হবে, সেটার ভ্যালুটা কি হবে তোমরাই বলো। e a 1/4 পাই এপসাইলন নট। আমি একটু এদিকটাতে লিখি, বড় হবে। e a 1/4 পাই এপসাইলন নট, 1 মাইক্রোকুলম, তার হচ্ছে 1 × 10⁻⁻⁶। ওকে? আচ্ছা, বাই এই দূরত্বের কিউব ইনটু ভেক্টর, এই দূরত্বের ভেক্টর। এবার দূরত্বের ভেক্টরটা কি হচ্ছে, এটা মাইনাস এটা, তাই না? কোঅর্ডিনেটর থেকে মনে আছে, এখান থেকে এখানে দূরত্বটা কি করে বের করতে হয়, আমাকে দূরত্ব বের করতে হবে এই পজিশন থেকে এই পজিশন, অর্থাৎ এদিকের কোঅর্ডিনেট মাইনাস এদিকের কোঅর্ডিনেট, x2 - x1 i ক্যাপ, y2 - y1 j ক্যাপ, z2 - z1 k ক্যাপ। তাহলে সেই হিসাবে এখানে কি দাঁড়াচ্ছে 0 a 0। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো তো,
1/4 পাই এপসাইলন নট epsilon naught 1/2 colon, that is 1 into 10 to the power minus 6 by স্কয়ার এর জায়গায় আমি কিউব করলাম কেন? এদিকে যে ইউনিট ভেক্টরটা আছে, ইউনিট ভেক্টরের বদলে আমি ফুল ভেক্টর লিখব, তাহলে পরম্বার নিচে আরেকটা দিয়ে ভাগ করতে হচ্ছে, তাই আমি লিখেছি a স্কয়ার। ঠিক আছে, করে নিয়ে এবার মানটা বসিয়ে দাও 0 i ক্যাপ প্লাস a j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। আমি 0 0 দিয়ে তোমরা শুধু একটা a j দিয়ে করতে পারো, আমার সুবিধার জন্য কিভাবে করব সেটা বোঝানোর জন্য আমি এটা করছি। আচ্ছা, এবার একই রকম ভাবে e b করো 1/4 pi epsilon naught 1 into 10 to the power minus 6 by a square। এগুলো তো সব 0 0 0, তার মানে খালি ভ্যালুগুলো দরকার। a i ক্যাপ, আচ্ছা একটা ভুল করেছি, a করেছি, এটা a i ক্যাপ না, a i ক্যাপ 0 j ক্যাপ। আচ্ছা, এর ক্ষেত্রে কত হচ্ছে তাহলে a i ক্যাপ প্লাস a j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। a b c তে যাও 1/4 pi epsilon naught 1 into 10 to the power minus 6। এবার এই পজিশনটা দেখো, আর একটা জিনিস, একটু আগে এর যে দূরত্বটুকু ছিল, দূরত্বটুকু তো দেওয়ার দরকার ছিল, এটা ভুল করলাম। এখানে দূরত্বটা কিন্তু আলাদা, হ্যাঁ এটা দূরত্ব কিন্তু √2a, তাই না? a √2a, কারণ √2a স্কয়ার মানে হচ্ছে এখানে 2a স্কয়ার। ওকে, আর এটার দূরত্বটা কত হবে দেখতে বুঝতে পারছো, এটা দূরত্বটা এখান থেকে হবে a আমি ওটাই আগে লিখলাম, তাহলে সুবিধা হবে। দেখো a i ক্যাপ প্লাস a j ক্যাপ প্লাস a k ক্যাপ, মনে আছে সেটা কি √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে দূরত্ব কত a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, মানে √3a স্কয়ার, তাই তো? তার স্কয়ার করলে 3a স্কয়ার হয়ে গেল। একই রকম ভাবে ED এর পজিশনটা আনো, এই পজিশনে কত আসবে দেখো, সেম 1/4 পাই এপসিলন নট 1 into 10 to the power minus 6। দূরত্বের কিউব নিতে হবে, ও আমি ভুল করলাম, এখানে ভেক্টর নিয়েছি তো ইউনিট ভেক্টর নিইনি, কারণ এখানে আমি কিউব নিব, তাহলে এটা হবে a কিউব আর √2a তার কিউব, দ্যাট ইজ 2√2a কিউব, তাই না? আর এখানে হবে 3√3a স্কয়ার √3a, দ্যাট ইজ 3√3a কিউব। ভুল করলাম, কিউবটা লেখা হয়নি, স্কয়ারের বদলে লিখে দিচ্ছি। বেশ, এখানে 1/4 পাই এপসিলন নট যদি b এর ক্ষেত্রে করি তাহলে কত হবে একই রকম, দেখো a i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস a k ক্যাপ। তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে একই রকম, √2 এর ক্ষেত্রে তাহলে 2√2a কিউব হলো। e এর ক্ষেত্রে কত হচ্ছে দেখো 1/4 পাই এপসিলন নট, এখানে 0 এ 0, that is 1 into 10 to the power minus 6 by a cube 0 i cap plus a j cap plus 0 k cap। কি হলো করে দাও f 1/4 পাই এপসিলন নট 10 to the power minus 6 f মানে এটা 0 a কত হচ্ছে দেখো তো 0 i cap a j cap a k cap, that is √2a তার কিউব মানে হচ্ছে 2√2a কিউব। eg 1/4 পাই এপসিলন নট 10 to the power minus 6 g 0 i cap 0 j cap a k cap a কিউব। তাহলে এবার আমাকে এখানে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়, সেটা কি এদের প্রত্যেকের
প্রত্যেকটার ভেক্টর যোগ, তাহলে আলটিমেটলি এর ভ্যালু কত আসছে 1/4 পাই এপসিলন নট 10 টু দি পাওয়ার -6 a কিউব, এগুলো সব কমন চলে গেল, ঠিক তো? এগুলো সব কিন্তু কমন চলে গেল। 10 টু দি পাওয়ার -6 1/4 পাই এপসিলন নটটাতে একবারে ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারতাম, 9 * 10 টু দি পাওয়ার 9 9 * 10 টু দি পাওয়ার 9 * 10 টু দি পাওয়ার -6 বাই a কিউব, ঠিক আছে? এবার আমাকে প্রত্যেকটা পজিশনের জন্য i ক্যাপ j ক্যাপ এই পার্টগুলো যোগ করে নিতে হবে, কারণ এখানে ক্ষেত্রে এক একটা ক্ষেত্রে কি এক একটা ভ্যালু চলে আসছে। এখানে দেখে নাও i ক্যাপের জন্য কি কি দাঁড়াচ্ছে, i ক্যাপ 2√2 i ক্যাপ 3√3 i ক্যাপ আবার 2√2 i ক্যাপ হলো, আবার এদিক থেকে নেই নেই নেই, তাহলে পুরোটার হিসাব যদি করো i ক্যাপের জন্য করে নিতে পারো। বড় হচ্ছে অঙ্কটা, স্বাভাবিক, অঙ্কটাই তো জটিল, সেই ক্ষেত্রে আমরা সহজভাবে অঙ্কটা করবো কি করে, তারই তো আমরা প্রসেসটা বের করছি, তাই না? তাহলে সেখান থেকে দাঁড়াচ্ছে দেখো a ধরে করেছি, তাহলে a i ক্যাপ এক কাজ করতে পারতে এখান থেকে সবগুলো থেকে a কমন নিয়ে নাও, a যদি কমন নিয়ে নাও তাহলে এখানে বাইরে a স্কয়ার হিসেবে চলে আসবে, তাহলে সুবিধা হয়ে যাবে, এখান থেকে a কমন নেওয়া যায়, a বাইরে চলে আসবে, a স্কয়ার হিসেবে থেকে যাবে, এটাকে স্কয়ার করে দাও। আর i ক্যাপের জন্য এখান থেকে দাঁড়াচ্ছে তাহলে i ক্যাপ একটা মানে হচ্ছে 1 প্লাস 1/2√2 প্লাস 1/3√3 প্লাস 1/2√2 i ক্যাপ হয়ে গেল। এটা হচ্ছে i ক্যাপের জন্য, প্লাস পুরোটা করছে তো স্কয়ার হচ্ছে, প্লাস j ক্যাপের জন্য দেখে নাও এদিকে j ক্যাপ এখানে j ক্যাপ আছে 1/2√2 এখান থেকে 1/3√3 এখানে দেখো 1/2√2 হলো, প্লাস ক্যাপের জন্য এদিকে কে ক্যাপ নেই, এই যে কে ক্যাপ আছে 1/3√3 দেখে নাও, তারপর এখানে আছে 1/2√2 তারপর এখানে আছে 1/2√2 প্লাস 1। দেখো এই প্রত্যেকটার ভ্যালু কিন্তু এই দিকটা যেটা আছে এই ভ্যালুটা যদি বের করতে পারি, এই ভ্যালুটা কিন্তু প্রত্যেকটা কিন্তু সমান, তাহলে এই ভেক্টরটা কিন্তু আমরা ভেক্টরের ফর্মে নিয়ে চলে এলাম পুরোপুরি, ঠিক আছে? তাহলে যদি আপনি এর ভ্যালুটা বের করতে হতো তাহলে সেটা কত হতো, এটা a ধরো, এটা ধরো নাও x, এটা ধরো নাও x, এটা ধরো নাও x, ঠিক আছে? তাহলে আমরা কি করেছিলাম মনে আছে, কোন একটা ভেক্টর a x i ক্যাপ, ধরো x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস y k ক্যাপ মানে কি √x² প্লাস y² প্লাস z², তাহলে সেই হিসাবে এখানে ভ্যালুটা কত আসছে √x² প্লাস x² প্লাস a² দ্যাট ইজ √3x, √3x, দ্যাট ইজ এখানে যদি ভ্যালুটা পুরোপুরি আমি নেই, এখানে e এর ভ্যালুটা আসে 9 * 10 টু দি পাওয়ার 9 বাই a স্কয়ার, এর ভ্যালু যা আসবে আসবে √3 ইনটু এই ভ্যালুটা 1 প্লাস এটা 1/2√2 করলে উপরে আসবে হাফ কমন গেলে 1/2 1/2√2 আসছে, এবার এর ভ্যালু যা আসবে সেই হিসাবে বসিয়ে দেবে, তাহলে শেষ। এবার এর ভ্যালু যা হবে সেই অনুযায়ী বসাবো,
যখন এই অঙ্কগুলো 3 ডাইমেনশনাল পজিশনে চলে যাবে তখন কিন্তু আমাদের এই কোঅর্ডিনেট যদি আমরা ধরে নিই, কোঅর্ডিনেট ধরে নিয়ে যদি আমরা ভেক্টর বের করি, ভেক্টর বের করে নিয়ে এই প্রসেসে কিন্তু অঙ্কগুলো তুলনায় সহজ হবে। তোমরা ভেবে দেখো আমরা এটা কোঅর্ডিনেট ধরে নিয়েছি তাতেই এই অবস্থা হয়েছে। যদি আমরা এটা কোঅর্ডিনেট না ধরে ওই প্রসেসে করতাম তাহলে একে তো আমাদের ছবি আঁকতে অবস্থা খারাপ হয়ে যেত, কম্পোনেন্ট কোনটার সঙ্গে কোনটা করতাম, কোন দিকে করতাম সেটা ভাবতে অসুবিধা হয়ে যেত। তাই এটা একটা খুব ইজি কিন্তু একটা প্রসেস যে আমরা ওখানে কোঅর্ডিনেট বসিয়ে ভেক্টর ফর্মে নিয়ে একসাথে ভেক্টর যোগফল করে নিয়ে তারপর আমরা সেটাকে বের করে নিয়ে আসবো। এটা ক্লাস 11-এ তোমরা ভেক্টরে তোমরা করেই নিয়েছো, এতটুকু আশা করি তোমরা অবশ্যই পারবে, তাই না? তাহলে আজকের পার্টে আমরা অ্যাকচুয়ালি করলাম কি, তড়িৎ ক্ষেত্র করলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য করলাম এবং এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করেছি ইন্ডিভিজুয়াল কিছু চার্জেসের জন্য, কিছু পয়েন্ট চার্জেস বিভিন্ন জায়গায় আছে সেই ক্ষেত্রে কি হবে সেটা আমরা বের করেছি। সামনের দিনে এই তড়িৎ ক্ষেত্রে আমরা পরের একটা পার্ট করব, যে পার্টে আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যদি কোনো একটা যদি কিছু পরিমাণ চার্জ কোনো একটা লাইন বরাবর কিংবা কোনো একটা রিং বরাবর কিংবা কোনো একটা সারফেস বরাবর বা কোনো একটা জায়গার ভলিউম বরাবর যদি সেই চার্জটা দিয়ে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করব সেগুলো আমরা করব। এবং এই যত কমপ্লেক্স পিকচার আসবে, যত কমপ্লেক্স কি বলবো শেপ আসবে, তত এই প্রসেসগুলো বের করা টাফ হয়ে যাবে। ঠিক আছে, এই প্রসেস বের করা টাফ হয়ে যাবে। তখন আমরা কিছু সহজ প্রসেস নিয়ে আসবো। তার জন্য আমরা ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স কি জিনিস সেই জিনিসগুলো পরবর্তীতে শিখবো এবং তড়িৎ ফ্লাক্স ব্যবহার করে কীভাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান আমরা নির্ণয় করছি সেটাও বের করবো। ক্লিয়ার? ওকে, আজকের জন্য তাহলে আসি, পরের দিন আবার দেখা হবে। ওকে।